দর্শক, গত রাতে নুরুল হক নূরের উপরে আক্রমণ এবং আক্রমণের জন্য সেনাবাহিনীকে সরাসরি দায়ী করা, এনসিপি নেতাদেরকেও আমরা শুনেছি তারা তাৎক্ষণিক মিছিল করে সমাবেশ থেকে সেনাবাহিনীকে দোষারোপ করেছে। গণ অধিকার পরিষদ থেকেও সেনাবাহিনীকে দোষারোপ করা হচ্ছে। বিভিন্ন পক্ষ থেকে সেনাবাহিনীর ওপরে দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে এবং কেউ কেউ আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন স্পেসিফিকভাবে সেনাবাহিনীর কোন কমান্ডার কিভাবে এই আদেশ দিয়েছেন, কিভাবে পরিচালনা করেছেন, এরকম ব্যাপারগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে। যখন এই ব্যাপারগুলো হচ্ছে তখন গত রাতেই বাংলাদেশ আর্মি এবং আইএসপিআর থেকে একটা বিবৃতির মাধ্যমে ব্যাপারটা পরিষ্কার করার চেষ্টা করেছেন তারা, এবং সেই বিবৃতিতে একটা নতুন তথ্য তারা দিয়েছেন। সেই নতুন তথ্যটা কি সেটা আমরা বুঝবো বিবৃতির মাধ্যমে, এবং তারা বিবৃতিতে ঘটনার প্রকৃত বিবরণ কি দিতে চাইলো, কি ঘটেছিল সেখানে এবং তার পরিপ্রেক্ষিতে তাদের বক্তব্য কি সেটা বুঝে অন্তত সেনাবাহিনীর বিরুদ্ধে যে প্রচারগুলো চলছে সেই ব্যাপারটা সত্য কি মিথ্যা একটু বুঝে ওঠার চেষ্টা করবে। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নুরুল হক নূরকে আক্রমণের জন্য সেনাবাহিনীকে দায়ী করা হচ্ছে তখন সেনাবাহিনীর থেকে আইএসপিআর থেকে একটা বিবৃতি দেয়া হয়েছে। গত রাতে এই বিবৃতিটা দেয়া হয়েছিল এবং তারপর থেকে এটা নিয়ে নানা রকমের আলোচনা চলছে। গত রাতে যখন এই ঘটনাটা ঘটে তখন আমরা দেখছি যে আজকেও সন্ধ্যার পরে আবারও জাতীয় পার্টি কার্যালয়ে আক্রমণের ঘটনা ঘটিয়েছে গণ অধিকার পরিষদ। এবার গতকালকে সরাসরি আক্রমণ করতে পারেনি পার্টি অফিসে, আজকে আক্রমণ করে পুরো পার্টি অফিস ভেঙে মানে একেবারে লণ্ডভণ্ড করে দিয়েছে এবং আগুন জ্বালানোর ঘটনাও ঘটেছে, এমনটাও আমরা দেখেছি। আজকে সেনাবাহিনীকে এই ভিডিওটা যখন করছি তখন পর্যন্ত মানে রাত অন্তত 8টা পর্যন্ত সেনাবাহিনীকে স্পটে দেখা যায়নি। গতকালকের ঘটনা সম্পর্কে, গত রাতের ঘটনা সম্পর্কে সেনাবাহিনী যেটা বলছে সেটা হচ্ছে যে 29 আগস্ট 2025 রাত আনুমানিক 8টায় রাজধানীর কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, তবে এক পর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে তারা সেনাবাহিনীর সহযোগিতা কামনা করে। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপরে আক্রমণ চালানো হয় এবং এতে কয়েকজন সদস্য আহত হয়। ঘটনার শুরুতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে এবং শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করার জন্য ও দেশের বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় নিজেদের মধ্যে মতপার্থক্য দূর করার অনুরোধ জানায়। তবে বারংবার অনুরোধ সত্ত্বেও কতিপয় নেতাকর্মী তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে। তারা সংগঠিতভাবে আইনশৃঙ্খলা বাহিনীর উপরে আক্রমণ চালায় এবং আনুমানিক রাত 9টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরও বৃদ্ধি করে। এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ারও চেষ্টা চালায়। এছাড়াও বিজয়নগর, নয়াপল্টন ও তৎসংলগ্ন এলাকায় সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং জনদুর্ভোগ বৃদ্ধি পায়। আইনশৃঙ্খলা বাহিনীর শান্তিপূর্ণ সমাধানের সকল চেষ্টা তারা অগ্রাহ্য করে। ফলস্বরূপ জননিরাপত্তা রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়। উল্লেখ্য, উদ্ভূত ঘটনায় সেনাবাহিনীর 5 জন সদস্য আহত হয়। সেনাবাহিনীর 5 জন ইনজিউর্ড হয়েছে, সে কথাও তারা বলছেন। সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই কথাটা এর আগে কখনোই শোনা যায়নি যে সকল প্রকার মব ভায়োলেন্সের বিরুদ্ধে বাংলাদেশ সরকার জিরো টলারেন্সের নীতি অনুসরণ করেছে। সেনাবাহিনীর এই বিবৃতিতে প্রথমবারের মতো সরকারের এই অবস্থানটা জানা গেল। সরকার কি সত্যিই মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে? যদি গ্রহণ করে থাকে তাহলে সাম্প্রতিক মবগুলোর ক্ষেত্রে তেমন দৃষ্টান্ত আমরা দেখছি না কেন?
বাংলাদেশ সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করছে এবং জনমনে স্বস্তি ও নিরাপত্তা আনয়নে সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে। জননিরাপত্তা, আইন শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর। তারা যে বক্তব্য দিল সেই বক্তব্যের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সরকার মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, কিন্তু সরকারের নানা কর্মকাণ্ডে সেটা বোঝা যাচ্ছে বলে মনে হচ্ছে না। গতকালকে মব ঠেকানোর চেষ্টা করেছে পুলিশ এবং সেনাবাহিনী। গতকালকের ঘটনাটা যদি একটা ইঙ্গিত হয় যে গতকালকেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, এরপরে আর করতে দেয়া হবে না, তাহলে আজকে আবার জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুধু ঢাকাতে না, সারা দেশে অন্তত 6টি জেলায় জাতীয় পার্টির কার্যালয় ভাঙার ঘটনা ঘটেছে। যদিও আজকের এই ঘটনাটা বলা যায় যে নুরুল হক নূরের মারাত্মক আঘাতপ্রাপ্ত হওয়া, আহত হওয়া, এই ঘটনার রাগে মানে এই ঘটনাগুলো পাল্টা এই ঘটনাগুলো ঘটছে, এগুলো হয়তো রাগের প্রতিফলন। এটাকে ঠিক মানে মব বলা যাবে কি না সেটা একটা ব্যাপার। মব হচ্ছে পরিকল্পিতভাবে একটা উদ্দেশ্য নিয়ে আক্রমণ করা, সেটার ক্ষেত্রে মব হয়তো মানে বলা যেতে পারে। গতকালকের ঘটনাটা মব ছিল এটা বলা যেতে পারে, কিন্তু আজকের ঘটনাটাকে যদি মব বলা না যায় তাহলে হয়তো ভিন্ন ব্যাখ্যা দাঁড়াবে। কিন্তু ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ে, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আজকেও যেটা হলো গতকালকের মতোই, বরং গতকালকের চাইতে আরও বেশি ঘটনা ঘটেছে। আবারও বলছি যে এটা হয়তো নুরুল হক নূরের আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করেই ঘটেছে, প্রতিশোধের নেশায় এই ঘটনাটা ঘটেছে। কিন্তু সেনাবাহিনী যেটা বলছে যে মবের ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছে, সেই ব্যাপারটা আমরা কিন্তু দেখলাম না। কারণ এই ঘটনা ঘটার একদিন আগেই মানে সাংবাদিক, বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা তাদের উপরে মবের ঘটনা রিপোর্টার্স ইউনিটিতে দেখেছি, এবং যারা মবের শিকার হয়েছেন তাদেরকেই কারাগারে পাঠানোর দৃশ্যও কিন্তু আমরা দেখেছি। সুতরাং সেনাবাহিনীর এই অবস্থান এবং বিবৃতি আর সরকারের অবস্থান এবং মানে কার্যকলাপের মধ্যে খুব একটা যে মিল আছে সেটা বলা যাবে না। কিন্তু গতকালকে সেনাবাহিনীর যে বিবৃতি, সেই বিবৃতি অনুসারে যদি গতকালকে থেকে এই নীতি অনুসরণ করা হয়ে থাকে তাহলেও সেটা মন্দের ভালো, যে দেশে মব অন্তত থেমে যাবে। মব থামাতেই হবে। মবের বিরুদ্ধে নানা রকমের কথা হচ্ছে, আন্তর্জাতিক পর্যায়ে প্রচুর সমালোচনা হচ্ছে, এবং সরকারের সবথেকে বেশি ক্ষতি হচ্ছে, সরকারের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে। আরও বেশি ক্ষতি হচ্ছে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের, কারণ তিনি বিশ্ববরেণ্য একজন মানুষ। তিনি যখন সরকার প্রধান আছেন তখন তার সম্মান হানিকর এই কর্মকাণ্ড সরকারের নিজে থেকেই করতে দেওয়া উচিত নয় বলেও অনেকে মনে করছেন। দর্শক, সেনাবাহিনী যে অবস্থান ব্যক্ত করলো, সেই অবস্থান সেনাবাহিনীর, এবং সেনাবাহিনীর বিপক্ষে যারা বলছেন যে সেনাবাহিনীকে মানে শাস্তি আওতায় আনতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে, সেনাপ্রধানের বিরুদ্ধে নানা ধরনের বিষোদ্গার আমরা শুনছি। আপনি এই পরিস্থিতিতে কি মনে করছেন? কোনটা আদতে সত্য কিংবা কোনটা আদতে করা উচিত? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।